কি সবাই আছে, কিন্তু কই তাকে তো দেখছি না। তাকে আর দেখবেন কি করে মহারাজ? দেখুন, সে হয়তো এখনো তাকে সর্ষের তেল মেখে শ্বশুর বাড়ির আদর খাচ্ছে। না না, শ্বশুর বাড়ি যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে, তবে সে ছুটি তো শেষ। আরে আজ তো তার রাজসভায় আসার কথা। আর গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না, তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম। এই তো বলতে না বলতেই গোপাল চলে এসেছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ, এসে থেকেই গোপাল কেমন দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে ঢেঁকুর তুলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেছি। ইয়ে না মানে গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে। কি করব মহারাজ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে আছে। গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। তবে শাস্ত্রে লেখা আছে অতি ভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বৃথাই বলা, গোপাল এসব কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। না 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 না, তা কেন হবে? ওই তো গোপাল খুঁটিনাটি শুনছে আর মিটি মিটি হাসছে। ওই হাসিটাই হবে মহারাজ। তবে গোপাল যা কিপটে, তাতে নিজে সবার খাবে, তবে সবার জন্য নিজে কিছু খরচ করবে না। আমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। এই কথা স্বীকার করতেই হবে, গোপাল কিঞ্চিত নয় বরং বাড়াবাড়ি রকমের মিতব্যয়ী। এটা আমি কি শুনছি, তুমি নাকি কিপটে? এই তো টেকো ব্যাটা এবার আচ্ছা পেঁচে পড়েছে। তাই না হয় মেনেই নিলাম আমি কৃপণ, কিন্তু কিপটে কে নয় মহারাজ? তাই তো, এই প্রশ্নের এখন আমি কি উত্তর দিই? এই হলো গোপালের কারসাজি। যেই দেখলো নিজে আটকে গেছে, অমনি সবাইকে নিয়ে টানাটানি শুরু করেছে। না না না, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। গোপালের প্রশ্নটা তো আমাকে বেশ ভাবিয়ে তুললো। আচ্ছা মহারাজ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তাটা কি সেটা তো বলবেন। চিন্তা হলো আমার সভাসদদের মধ্যে কে সব থেকে বেশি কৃপণ সেটা আমায় জানতে হবে। ওহো, এই কথা! আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার মতো নয়। এই একটা চিন্তাই সকাল থেকে আমাকে বিচলিত করে রেখেছে। তাহলে এখন কি করবেন আপনি মহারাজ? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। সভাকবি, সেনাপতি, অমাত্য, পণ্ডিত এদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? এই দেখো, তুমি তো দেখছি সব কেমন আমার গুলিয়ে দিলে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তবে আর চুপ করে বসে না থেকে বলো বলো, বলে ফেলো। আরে বুদ্ধিটা কি? আপনি বরং সভার সবাইকে কিছু না কিছু দিতে বলুন আপনাকে। যে যেমন দেবে তাই দেখেই আপনি বুঝে যাবেন কে কৃপণ আর কে দানি। তোমারও যেমন বুদ্ধি রানী। আরে আমি চাইলে সবাই তো আমাকে খুশি করার জন্য বেশি বেশি দেবে, তবে আর আসল কথাটা জানবো কি করে? তবে তো আপনাকে কোনো সাধু সন্ত বা যোগী পুরুষকে ধরে আনতে হবে মহারাজ, যিনি হাত গুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আরে আরে আরে, এইটা এইটা এইটা, এবার একটা বুদ্ধি যেন টুক করে উঁকি মারছে আমার মাথার ভেতরে। মনে হচ্ছে এতেই কাজের কাজটা হবে। হ্যাঁ, এ আবার আপনার কেমন হেয়ালি? না 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 না, কোনো হেঁয়ালি নয়। তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও।
সব শুনে আমার তো আরো সব গুলিয়ে গেল। তোমার গুলোলেও আমি যে এবার এই এক চালেই সব কটাকে একেবারে চেলে নেব। কি হলো, সবাই ওরকম উসকুস উসকুস করছো কেন? উসখুস তো করবেই মন্ত্রী মশাই। রাজসভায় মহারাজ নেই, মানে এ যেন অনেকটা ওই ধর আছে কিন্তু মুন্ডু নেই, তেমন ব্যাপার, তাই না? গোপাল ঠিকই বলেছে, রাজা না থাকলে রাজসভার হবে কি করে? কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারানী খবর পাঠিয়েছেন, এক ত্রিকালজ্ঞ সাধু হিমালয় থেকে নেমে এসেছেন মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে। তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না। হঠাৎ করে মহারাজ আবার এইসব মন্ত্রতন্ত্র নিয়ে মাথা ঘামারি গেলেন কেন? বেশ তো চলছিল, কই আগে তো এমন কিছু শুনিনি কখনো। আগে শোনি বলে আর কখনো যে শুনবে না এমন কথা কোথাও লেখা আছে না? মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে সাধু বাবা ভালোই মালকুড়ি গেঁড়াবে। চোরের মন তো বোঁচকার দিকেই পড়ে থাকবে। আপনি কি আর ভালো কিছু ভাবতে পারবেন? তুমি কি আমার কিছু বললে গোপাল? না না, বলছিলাম যে ওই আশেপাশে তো কত কি হচ্ছে। এবার না হয় আমরা দেখব ওই মহারাজ যতদিন না আসছেন ততদিন মন্ত্রী মশাই ছড়ি ঘোরাচ্ছেন। এই আশ্চর্য! মন্ত্রী মশাই পিত্রাঘাত করবেন, এমন কাণ্ড হলে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। গোপালের যেমন কথা, শরীর কেন ঘোরাবো? আমি তো মহারাজের দেখানো পথে মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করব। আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে ফিরে আসেন তার দিন গুনবো। এই নাও গিন্নি, কাতলা মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো সব একেবারে বেছে বেছে এনেছি। আজ কিন্তু গিন্নি ওই শাক চচ্চড়ি করতেই হবে। বলি, কেমন রাজকার্য করতে তুমি যাবে শুনি? কি এমন শুভ কাজ আছে যার জন্যে মাছের মাথা দিয়ে শাক খেতে হবে? আছে আছে গিন্নি, মহারাজ এখন কোনো এক সাধু বাবার খপ্পরে পড়ে গুরুমন্ত্র নিচ্ছেন। তাই আজ থেকে এখন কদিন আমি মহারাজ। ওহ, আমি কি এমনি এমনি লাফাচ্ছি? সে মহারাজে হও আর যাই হও, আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাকে খালি ভুলিয়েই যাচ্ছ। কিন্তু এবার আমি আর ভুলছি না। তোমায় কিচ্ছু ভুলতে হবে না, আমার সব মনে থাকবে। কে আছো ঘরে? সাধুকে কিছু ভিক্ষা দেবে নাকি? ও, সবে একটা শুভ কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছি, ও নিয়ে এসে দাঁড়ালো। এই যে বাবা, দাও না এই সাধুকে কিছু। ও বাবা, একটু দেশে সাধু বাবা নয়, একেবারে চকচকে সাধু বাবা। তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি? আর যোগ সাধনা সে তো সেই হিমালয়ে। তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তাকে গুরুমন্ত্র দিতে। বাবাজি তো আচ্ছা ধরিবাজ, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, মানে মহারাজের কাছ থেকে ভালো মতো গেঁড়াবে, আবার তার কাছ থেকে চেয়ে ঝোলা ভরবে। দাঁড়া, ভরাচ্ছি তোমার ঝোলা। এই সাধু কি তবে কোনো ভিক্ষাই পাবে না? তবে এক মুঠো চাল আর একটা আলু, ব্যাস ওই দাও ওর ঝোলা, ওতেই হবে। তোমাদের কল্যাণ হোক। কই গো গিন্নি, দাও ঘ্যাঁট চচ্চড়ি ডালনা যা হোক কিছু একটা দিয়ে চাটি ভাত দাও দেখি, আমার যে বড় দেরি হয়ে যাচ্ছে। তাই বলো, আমি তো ভাবলাম মহারাজ তোমাকে দেখেই একেবারে গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবেন। সে মহারাজ হলে না হয় হতো, তবে মন্ত্রী মশাই কি আর অত সহজে ঘাড় পাতবেন? তোমার যত হম্বি তম্বি সব এখন নেই। হ্যাঁ, যাও দেখি মন্ত্রী মশাইকে বাগে এনে কেমন গুছিয়ে ফেলতে পারো। হ্যাঁ, তাহার কেমন করে হবে গিন্নি? মন্ত্রী মশাইয়ের সঙ্গে যে আমার একেবারে আদায় কাঁচকলায়। হ্যাঁ, তা
তার মানে তুমি আমার মন্ত্রী মশাইয়ের সঙ্গে ঝগড়া করেছো, হ্যাঁ? ওহ, কি অলক্ষণে কথা রে বাবা, হ্যাঁ? না না দিদা, কোনো অলক্ষণের কথা নয়, বরং লক্ষণ খুব ভালো। আমরা এক্ষুনি নিজের চোখে দেখে এলাম। এই কি দেখে এলি রে তোরা, হ্যাঁ? দেখলাম এক সাধু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর সবার মঙ্গল কামনা করছেন আর ভিক্ষা গ্রহণ করছেন। আমরা দেখলাম উনি সেনাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। এতক্ষণে বোধ হয় সেনাপতির কাছ থেকে চেয়ে চিনতে কিছু জোগাড় করে ফেলেছেন। তোদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ইনি মহারাজের সেই সাধু বাবা যিনি মহারাজকে গুরুমন্ত্র দিতে এসেছেন। ও, তোরা বুঝি বাড়ি বাড়ি গিয়ে কে কোথায় যাচ্ছে, কে কোথা থেকে আসছে সেইটা নজরে নজরে রাখছিস, হ্যাঁ? বলি পড়াশোনা কি শিখে তুলেছিস? না না, সে বললে হয়, পড়াশোনা করেছে, ঘোড়া গাড়ি চড়েছে, তাই আর কিছু করি না করি পড়াশোনা তো করতেই হবে। আমরা তো টাটকা টাটকা দেখলাম আর টলে যাওয়ার পথে দাদুকে সেটা বলে গেলাম। এই চল চল, আমাদের দেরি হয়ে গেলে পণ্ডিত মশাই কিন্তু নড়ার বদলে এক পা তুলে দাঁড় করিয়ে দেবেন। মন্ত্রী তো কোনো রকমে কেঁদে কুকিয়ে এক মুঠো দিল। সেনাপতি বলল, ঘোড়া কেনা বেচা করে তেমন কোনো লাভের মুখ দেখেনি, তাই একটা আধুলি দিয়ে বিদেয় করল। অমাত্য একটা আধুলি দিল বটে, তবে তাও আবার অচল। আবার বলল এই দিয়ে নাকি নুন তেল ডাল সব কিনে নেওয়া যাবে। যাই এবার পণ্ডিতের কাছে গিয়ে দেখি সে আবার কি গল্প শোনায়। চারে কে চার দুগুণে 8, 3 4 12। পণ্ডিত মশাই আমাকে চিমটি খাচ্ছে। মিথ্যে কথা, ওই আমার চুল ধরে টানছে। পণ্ডিত মশাই, এই দেখুন না, আপনার টিকিতে একটা টিকটিকি টুকি করছে। এই কে ও কোথায়? ও, ছোড়াগুলো দেখছি চালিয়ে মারলো। দাঁড়া, কান ধরে দাঁড়া। পড়াশোনা উঠিয়ে দিয়ে তোলে তো দেখছি কান ধরে উঠবোস চলছে। এই সাধু বাবা আবার বলানি কমানি এখানে কখন এসে হাজির হলেন? এখানে কি চাই? আমি এসেছিলাম কিছু দান সংগ্রহ করতে, তাই যদি। ও তাই বলুন, সেই জন্যই এখানে ঘুরঘুর করছেন বুঝি? তা সাধু বাবার কোথা থেকে আসা হচ্ছে শুনি? আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি। ওনাকেই মন্ত্র দিতে এসেছি আমি। ওরে বাবা, তবে আর আমি কি দেব আপনাকে? আমিই তো বরং খবর নেব কেমন করে কি জোগাড় হলো ওখান থেকে। বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণকেও না কিছু দিয়ে যাবেন। এই মরেছে, এ তো দেওয়ার বদলে নেওয়ার কথা বলছে। তবে কি কিছুই পাবো না আমি? এসেছেন তখন খালি হাতে কি আর ফেরানো যায়? এই নিন 2টো বাতাসা, পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চিবিয়ে জল খেয়ে নেবেন। ওহ, কাদের কাছে গিয়ে হাত পাচ্ছি কে জানে। বিজ্ঞানী নিজের আবিষ্কার করা একটা বড়ি দিয়ে বলল, থোড় বড়ি খাড়া দিয়েই খাওয়া দাওয়া সারা যায়। তাই এর থেকে বেশি কিছু দেওয়ারও নেই আর নেওয়ারও নেই। এ কি, এ যে দেখি সাধু বাবা, এনার কাছেই মন্ত্র নেবেন নাকি আমাদের মহারাজ? একদম ঠিক, একদম ঠিক। আমি মহারাজের কাছেই এসেছি, তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি। মহারাজের কাছেই যখন আতিথেয়তা গ্রহণ করেছেন, তবে আর দানের কি প্রয়োজন? ঠিকই তো বলেছ রাজবৈদ্য, মহারাজ দেবেন কাঁড়ি কাঁড়ি, তাতেই হবে ঝোলা ভারী। না 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 না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, এই ভিক্ষাবৃত্তি করেই তো চলে আমার, তাই স্বভাববশতই বেরিয়ে পড়েছি। সে না হয় ভালোই করেছেন,
তবে ঘোরাঘুরি করে এমন কিছু জোগাড় হলো কি? হয়েছে কিছু কিছু, তবে আরো কিছুর জন্য আমি তোমাদের কাছেই হাত পাচ্ছি। এ কি জ্বালা, থালা ভর্তি আনাজ দেখে বলেন দে না দে না। না না না, আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই? তাই আপনিও যান, আমিও যাই। তা কিছুই কি পাবো না? এতই যখন চাইছেন এই নিন। তখন এই নিন একটা ছোট্ট দেখে আলু। বাবা, আমিও তেমনি চালু। আমি আর কি দিই, আমি বরং এই এক পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি। এটা খেলে খাওয়ার পরে হজম হবে অতি সহজে। চেয়ে চিনতে তবে এই জুটলো এতক্ষণে। দেখি দেখি আর একটু এগিয়ে দেখি। বলি খেতে দাও বলে তো সারা পাড়া মাথায় করে ফেললে, আর খাওয়া যেই হয়ে গেল তখন বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ। হাওয়া লাগাচ্ছি না গিন্নি, বরং হাঁ করে বসে ভাবছি কি দিয়ে কি খেলাম। শুধু দাদুকে খাওয়ালেই হবে, আর দাদুর এই সৈন্যবাহিনীর কি হবে? দাদু খেলে আমরাও খাবো, আনন্দে বগল বাজাবো। এই রাজন একেবারে তককে তককেই ছিল। তাহলে বুঝে একেবারে খাল কেটে ঢুকে পড়েছে। খাল কেটে তো কুমির ঢোকে, আমরা কি তাই নাকি? নাও গিন্নি, এবার সামলাও। একটা বেফাস কিছু বলেছে তো রক্ষে নেই, একেবারে ক্যাঁক করে ধরবে। দাও দাও, কি উত্তর দেবে দাও। আমিও তো তাই বলছি বাবা, দাও দাও, কি দেবে দাও। তিনি তো সেই সাধু বাবা, যিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। বাবা যখন নিজে থেকেই আমাদের বাড়ি এসেছেন, তখন আসুন একটু না হয় জিরিয়ে নিন, আমি বরং একটু জল বাতাসের ব্যবস্থা করি। তবে এমন সময় যখন গরিবের বাড়িতে এসেছেন, তখন দুপুরে দুমুঠো না খাইয়ে কিন্তু ছাড়ছি না। না 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 না, তার আর কি দরকার? আমি তো মহারাজের কাছেই এসেছি, সেখানেই ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব। তা বললে তো হবে না। সাধু বাবাকে সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবেন? আমাদের যেমন সাধ্য আছে তেমন করেই না হয় করব। দেখেছিস দাদু আর দিদা কেমন অতিথি সেবা করার জন্য ছটফট করছে? তাই তো দেখছি। আপনি এখন এখানেই বিশ্রাম করুন কেমন? আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সেসব না হয় পোটলা বেঁধে ব্যবস্থা করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। না 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 না, তার আর কি দরকার? আর আমি যদি সব বেঁধে ছেড়ে নিয়ে যাই তবে তোমাদের কি থাকবে বাবা? কেন, আপনার আশীর্বাদ ওটা যদি মাথার উপরে থাকে তবে আমাদের আবার ঠিক জুটে যাবে। আরে এই বলি, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই নে নে নে, এই সাধু বাবাকে বসার ব্যবস্থা করে দে। মনে হচ্ছে মহারাজের মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। সারা দিন কি যে করলেন কে জানে। এবার রাতেও কি সব ফন্দি ফিকির আটছেন বসে বসে। কি হলো রানী? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? আমি তো জোরে জোরেই বলছি, আপনি যেন ওই কৃপণ খুঁজতে একেবারে দিন রাত এক করে ফেলছেন। না 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 না, ব্যাপারটা বেশ ভাবিয়েছে আমাকে রানী, তাই ওটা নিয়ে লেগে আছি। সারা দিন তো লেগে থাকলেন, তারপরে আবার রাতেও একটু বিশ্রাম নেবেন না মহারাজ? সবার কাছ থেকে শুধু দান গ্রহণ করলে হবে? তাদের তো দিতেও হবে কিছু। আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি বেশ বুঝতে পারছি, কাল রাজসভায় বেশ একটা শোরগোল হবে। কি সভা আলো করে বসার বদলে সবাই যেন মুখ কালো করে বসে আছে। তা ব্যাপারটা কি? ব্যাপার আর কি হবে, সবাই নিজের নিজের জ্বালা নিয়ে জ্বলছে।
এই যেমন মহারাজ কেমন সাধু বাবার কাছে মন্ত্র নেওয়া ছেড়ে হাজির হয়ে গেলেন আবার। না তাতে আর কি হয়েছে, তবে সাধু বাবা কি মাঝপথে আপনাকে ফেলে রেখেই হাওয়া হয়ে গেলেন নাকি মহারাজ? সে কথা না হয় বলছি, তবে তার আগে কেমন কি জ্বালা সেটা তো শুনি। কাল দিনে রাতে যা হলো, আমারও শুধু কপাল চাপড়াতে ইচ্ছে করছে। আমার তো মনে হচ্ছে ওই সাধু বাবা নিশ্চয়ই কোনো জাদু জানেন। তা কিরকম কি জাদু দেখালো শুনি। দেখবে আবার কি, যেমন যা দিলাম গুনে তাই ফিরে এলো দেখি অনুরূপে। একদম ঠিক বলেছে। আমি যেমন পুড়িয়া দিয়েছিলাম, ঠিক তেমনই একটা পুড়িয়ায় সোনার গুঁড়ো মুড়ে কে যেন আমার ঘরে ফেলে এসেছে। আমি দুটো বাতাসা দিয়েছিলাম, ঠিক তেমনই দুটো সোনার টুকরো পেলাম ঘরে। আমিও তো এক মুঠো চাল আর আলুর পরিমাণ মতো সোনার টুকরো আর গুঁড়ো গাঁড়া পেলাম। আরে গোপাল, তুমি কি পেলে? মানে তোমার সঙ্গেও এমন কিছু হয়নি বুঝি? আগে আমি ঝোলা ভরে যেমন দিয়েছি তেমনই ঝোলা ভরে পেয়েছি মহারাজ। বাবা বাবা বাবা, কিন্তু মানে তুমিও তো সবার মতো একটু আধটু দিয়েই হাত ছেড়ে ফেলতে পারতে। মহারাজ, দেওয়ার আনন্দ তো পাওয়ার থেকে অনেক বেশি, তাই সাধু বাবাকে দেওয়ার ব্যাপারে আমি আর আমার গিন্নি দুবার ভাবিনি। সাবাস গোপাল, সাবাস। এই চিন্তা ভাবনা যদি বাদ বাকি সবাই করত, তাহলে আজ আর তাদের এইভাবে হায় হায় করতে হতো না। সে আর বলতে, আমি যদি ওই অচল আধুলির বদলে ওই বেশি বেশি করে খুচরো দিতাম, তবে কারি কারি মোহর পেতাম। ইস, সবাই যখন সার সত্যটা বুঝেই গেলে, তবে আর একটা সত্যি শোনো, ওই সাধু আর কেউ নয়, তোমাদের এই মহারাজ। তোমাদের মধ্যে কি বলি, এই 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 বয়সে কি ছেলে মানুষই হচ্ছে? পাট কাটি কি মুগুর নাকি? আজ যা পাট কাঠি, কাল তাই তাল গাছ, বুঝেছ? না, বুঝিনি। তবে আজ যে পাগল, কাল সে উন্মাদ, এটা জানি। হ্যাঁ, গিন্নি, জীবনের ধন কিছুই ফেলা যায় না, এটা জানো তো? জানি না আবার, হাড়ে হাড়ে জানি। নইলে এই বয়সে পাট কাঠি দিয়ে কেউ মুগুর ভাজে? ছোটবেলায় কত কুস্তি লড়েছি, আজ সে কথাটা মনে পড়ে গেল গিন্নি। ভাবলাম পাটকাঠি দিয়ে শুরু করা যাক না, পরে না হয় লোহার মুগুর নেব। মুগুর চোখে দেখেছো কোনোদিনও? তোলা তো পরের কথা। না তো, তাই তো পাটকাঠি দিয়ে শুরু করলাম। মুগুর না ভাজলে বুঝি পালোয়ান হওয়া যায় না? বাহ বাহ, চমৎকার একটা যুক্তি দিলে। দড়না টেনেই কেউ যদি মাঝি হয়ে যায়, তবে তো নৌকোয় কেউ উঠবে। বুঝেছি, ঘাট হয়েছে বাবা, এই ভুল আর করবো না, কথা দিলাম। মন্ত্রী, একটা জরুরি কাজে কাউকে কয়েকদিনের মধ্যেই বর্ধমান যেতে হবে। সেখানকার মহারাজকে একটা খুব গোপনীয় পত্র পৌঁছে দিতে হবে। তা মন্ত্রী বলো তো, এই কাজের দায়িত্ব কাকে দেওয়াটা ঠিক হবে? আমার মনে হয় মহারাজ, মন্ত্রী এই কাজের জন্য সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি, তাকেই এই কাজে পাঠানো হোক। গোপাল, এটাই তোমার দোষ। মহারাজ কাকে পাঠাবেন তা ঠিক করবে হয় তিনি, না হয় আমি। তুমি মাঝখান থেকে ফোন কাটছো কেন? মন্ত্রী, ভুলে যেও না, এটা প্রকাশ্য রাজসভা। গোপাল তার বক্তব্য পেশ করেছে মাত্র। মহারাজ, বর্ধমানে যাওয়াটা তো এবার কোনো দামি জিনিস বা সোনাদানা নিয়ে যাওয়া নয়, গোপনীয় চিঠি। তাই এই নিরীহ কাজের উপযুক্ত লোক মন্ত্রী নিজেই। এই কাজের জন্য যাতে আপনি মন্ত্রীকে নির্বাচন করেন, আমি সেই কথাটাই মহারাজকে বলেছি। এবার মন্ত্রী বলুক, আমি কি খুব খারাপ কথা বলেছি মহারাজ? শুধু খারাপ কথাই নয়, অত্যন্ত কুরুচির পরিচয় দিয়েছ গোপাল। সোনাদানা যদি যেতই, তবে কি সেটা নিয়ে যাওয়ার জন্য আমি উপযুক্ত নই? গোপাল কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। এই দেখুন, একটা সহজ কথা কিভাবে মন্ত্রী একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আমি বলতে চেয়েছিলাম, সোনাদানা নিয়ে গেলে রাস্তায় চোর ডাকাতের ভয় থাকে, এমনকি প্রাণের মায়াও মাঝে মাঝে ত্যাগ করতে হয়। কিন্তু একটা চিঠি নিয়ে গেলে তার কি কোনো মূল্য ডাকাতদের কাছে আছে মহারাজ? কিন্তু এই সাধারণ কথাটাই মন্ত্রী তার অসাধারণ বাগ্মিতায় ঠিক উল্টো পথে চালিত করলো। মহারাজ, এই ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই, এই আমি চুপ করলাম।
আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তাহলে আমিই বলি কে যাবে। গোপাল ঠিক কথাই বলেছে, এটি রাজকার্যের মধ্যেই পড়ে, তাই মন্ত্রীকেই আমি নির্বাচিত করছি এই কাজের জন্য। কি মন্ত্রী, রাজি তো? আমি আর কি বলবো মহারাজ, গোপালই তো আমার হয়ে সব বলে দিয়েছে। সহজ করে কথা বলেন না কেন? আপনি যাবেন কি যাবেন না সেটা মহারাজকে স্পষ্ট করে বলে দিন না। আগে গোপাল যখন চাইছে তখন আমিই যাব মহারাজ, আপনিও সেটাই চাইছেন, তাই আমার কাজ আমাকে বুঝিয়ে দিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। উত্তম উত্তম, তাহলে যাওয়ার জন্য তৈরি হও এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বাহ 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 বাহ, কি চমৎকার চেহারা! তোমরা সবাই দেখো, হ্যাঁ দেখো, এই না হলে পালোয়ান। খুব খুশি হলাম তোমার খেলা দেখে, খুব খুশি। মহারাজকে খুশি করতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। তা তুমি তো কুস্তি করো? আগে হ্যাঁ মহারাজ, 10 রাজ্য ঘুরে অনেক পালোয়ানের সঙ্গে কুস্তি করেছি, কিন্তু আমার কাছে কেউ দাঁড়াতেই পারেনি, সবাইকে কাত করেছি। এখন খুঁজে দেখছি আর কেউ বাকি আছে কিনা। মহারাজের জয় হোক। আমাদের মহারাজ আপনাকে এই গোপনীয় পত্র দিয়েছেন, সেটা দিতেই আমার এখানে আগমন। আপনি উত্তর দিলেই আমি আবার ফিরে যাব। দাও পত্রটা দাও। ততক্ষণে তুমি এই পালোয়ানের শরীরটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন মন্দিরের দেওয়ালে আঁকা মূর্তি। পালোয়ান, ইনি কৃষ্ণনগরের মন্ত্রী। ওনাকে খেলা দেখাও, দেখাও দেখাও। বাহ বাহ, কি সুন্দর তোমার শরীর। মহারাজ ঠিকই বলেছেন, এই শরীর যেন মন্দিরের ভাস্কর্য। তা তুমি কি কুস্তি লড়ো? আরে ওর মুশকিলটা হলো 10 রাজ্যের কেউই ওর সঙ্গে কুস্তিতে পেরে ওঠেনি, তাই ও আর কেউ বাকি আছে কিনা তাই খোঁজ করছে। তা তুমি জানো এমন কোনো পালোয়ান আছে কিনা যে ওর সঙ্গে লড়তে পারে? হ্যাঁ, একজন আছে, সে নিজেকে মস্ত পালোয়ান মনে করে। মহারাজ তার নাম হয়তো শুনেছেন। কে বলতো? আমি চিনি এমন কোনো পালোয়ানের নাম তো মনে পড়ছে না। না, আগে তার নাম গোপাল ভাঁড়। গোপাল মানে তোমাদের রাজ্যের ভাঁড়? হ্যাঁ, তাকে তো চিনি। সে আবার কবে থেকে কুস্তিগির হলো? হ্যাঁ মহারাজ, গোপাল জীবনে অনেক কিছুই করেছে। প্রথমে কুস্তিগির হওয়ার চেষ্টা করেছিল, সেখানে সবার কাছেই হারতে হারতে নাপিত হলো। সেখানেই এর চুল কাটতে গিয়ে ওর কান কাটে, আবার এর গোপ কাটতে গিয়ে ওর মাথা মুড়িয়ে দেয়। তারপর আমাদের মহারাজকে ভালো মানুষ পেয়ে তার ভাঁড় হয়ে গেল। তবে শুনেছি ওনাকে এখনো কুস্তির আখড়ায় যায়। কি বলছো? মানে কিছু তো বুঝতে পারছি না। গোপাল কখনো কুস্তি করতো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, আপনার পালোয়ানকে বলুন ও যেন বলে সে কৃষ্ণনগরের পালোয়ান গোপাল ভাঁড়ের সঙ্গে লড়তে চায়। এই কথা রটিয়ে দিলেই দেখবেন গোপাল রাজি হয়ে যাবে। এ ব্যাপারে আমি আপনার সঙ্গে বাজি ধরতে পারি, আর এই রটনার কাজটা আপনিই করবেন। কে এই গোপাল ভাঁড়? আমি ওকে কিসে সব হাড় গোড় ভেঙে দেব। না না, তা করতে যেও না পালোয়ানজি, প্রাণে মেরো না। দেখো পালোয়ান, গোপাল যেন প্রাণে বেঁচে থাকে। হ্যাঁ, মাটিতে বারবার ফেলো, কিন্তু দেখো ওর যেন কোনো গুরুতর আঘাত না লাগে। বুঝেছো তো? যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, এই কাকে নিয়ে এসেছো? এরকম চেহারা তো সচরাচর দেখা যায় না। এ কি পালোয়ান? কুস্তি করে? আগে হ্যাঁ মহারাজ, এর শরীরের পেশি দেখলে মন ভালো হয়ে যাবে, দেখবেন নাকি? নিশ্চয়ই মন্ত্রী, দেখবো। পালোয়ান, দেখাও তো তোমার এই সুগঠিত পেশির খেলা। এই দেখুন আমার শরীর কেমন কথা বলে। বাহ 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 বাহ,
এ কি শরীর নাকি পাহাড়! আহাহাহা! সবার শরীর যদি এমনটা হতো। মহারাজ, আপনি প্রীত হয়েছেন শুনে আমি ধন্য হয়ে গেলাম। তা তোমার এখানে আগমনের কারণ? মহারাজ, 10 রাজ্য ঘুরে এমন কোন পালোয়ান পেলাম না যে আমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করেছে, তাই এখানে এলাম। এখানে কেন? মানে সেরকম পালোয়ান এখানে আছে বলে তো শুনিনি যে তোমার মতো ভীমের সঙ্গে লড়াই করতে চায়। মহারাজ, শুনেছি আপনার সভায় গোপাল ভাঁড় বলে একজন পালোয়ান আছে। আমি তার সঙ্গে লড়তে এসেছি। তাকে হারাতে পারলে কোনো রাজ্যেই আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। হ্যাঁ, কি 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 বললে তুমি? গোপাল ভাঁড় সে লড়বে তোমার সঙ্গে কুস্তি? এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই আমার মন্ত্রী। মহারাজ, এমন কাজ আমি করতে পারি? গোপাল আমার কতদিনের সহকর্মী, তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইবো? এটা হতে পারে? পালোয়ান? কে তোমাকে গোপালের নাম বলেছে? সে যে পালোয়ান সেটাই বা তোমাকে কে বলল? বর্ধমানে সবাই মহারাজ, ওরা বলল গোপাল মস্ত পালোয়ান। ওকে যদি তুমি পরাজিত করতে পারো তবেই বুঝবো তুমি সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর। মহারাজ, এই কথাটা পালোয়ানজি ভুল কিছু বলেনি। আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি। আর পালোয়ান যখন চাইছে হয়তো অনেকেই তাই চেয়েছে, তাই আমি রাজি মহারাজ। কি বলছো তুমি গোপাল? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে তুমি লড়াইটা করবে আর তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবো আমি? না 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 না, সেটা হতে পারে কখনো? মহারাজ, এই লড়াইয়ের সঙ্গে আমাদের রাজ্যের সম্মান জড়িয়ে আছে। গোপাল যদি পরাজয়ের কথা চিন্তা করে পিছিয়ে যায় তবে তা খুবই অসম্মানের হবে। আমার মনে হয় গোপালের রাজি হয়ে যাওয়া উচিত। তুমি তো বলেই খালাস, কিন্তু এই ভীম বাহাদুরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে যদি গোপালের প্রাণ সংশয় হয়, তার দায়িত্বটা বা দায়টা কে নেবে? হ্যাঁ না মহারাজ, আমি কুস্তিগীর, উনি নই। গোপাল ভাঁড়কে শুধু 2 পাক আকাশে ঘুরিয়ে আলতো করে মাটিতে শুইয়ে দেব, আমি আপনাকে কথা দিলাম। মহারাজ, এর উল্টোটাও তো হতে পারে, আপনি দুশ্চিন্তা করবেন না। দাদু, তুমি নাকি কুস্তি করবে এক পালোয়ানের সঙ্গে? তুই কি করে জানলি? আমি কেন, সারা নগর জানে। আমি তো সেখান থেকেই শুনলাম। কি বলছে রে লোকে? নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তা একটু করেছ বটে, তবে সবাই চাইছে তুমি জিতে কৃষ্ণনগরের সম্মানটা রক্ষা করো। কিন্তু তুমি পারবে কি করে? ওই পালোয়ানের চেহারাটা তো পাহাড়ের মতো। ওরে, চেহারা থাকলেই কি জেতা যায়? প্রকৃতি কি মানুষকে মস্তিষ্ক দেয়নি রে? তার তবে কাজটা কি? দাদু, তুমি কিন্তু আবার লড়াই করতে যেও না। পালোয়ানকে কিন্তু সামনাসামনি পটকানো খুব সহজ হবে না। তা জানি, কিন্তু বুদ্ধিং যস্য বলং তস্য। বুদ্ধিটা একটু খাটা, ঠিক পথ পেয়ে যাবি। তুমি ভাবো, আমরা কাজটা করে দেব। একটু ভেবে তারপর তোদের বলবো। আচ্ছা। এবার গোপালকে কে বাঁচায় দেখি। ওর হাড় বার করে পালোয়ান শাহী কাবাব বানাবে বলে শুনলাম। দারুণ খেতে হবে কিন্তু। সবাইকে বলে দিয়েছিস তো? বলবি যে গোপালই এই কুস্তিগিরকে লড়াই করতে আমন্ত্রণ করেছিল। এই কুস্তিগির 10 রাজ্যের যত পালোয়ান আছে তাদের পরাজিত করে এখানে এসেছে গোপালের সঙ্গে লড়বে বলে। সে কথা জানতে আর কারো বাকি নেই, সবাই জানে। লোকে তো বলা বলি করছে এবার গোপালের পঙ্গু হওয়ার দিন এসে গেছে। এ কথাও বলছে যে গোপাল নাকি বাকি জীবনটা বিছানাতেই কাটিয়ে দেবে। ভালোই হবে, ওর বুদ্ধি আর মহারাজের কোনো কাজে লাগবে না। বেটা লজ্জায় আর কথাই বলতে পারবে না, বোবা হয়ে যাবে। আর মহারাজকে বুদ্ধি দিয়ে আমি বড়লোক হয়ে যাব। দেখে নিন, এই সেই পালোয়ান যার সঙ্গে গোপালের লড়াই হবে। সবার কিন্তু আশা চাই। এটা গোপাল কি করলো? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে কুস্তি করবে আমাদের গোপাল ভাঁড়? এ তো আত্মহত্যা করার শামিল। গোপালের মতন বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত এভাবে মরবে, এটা কিন্তু মানা যাচ্ছে না।
বলি তখনই পই পই করে বলেছিলাম পাট কাঠি দিয়ে মুগুর ভেজো না, কোথা থেকে কি হয়ে যায় দেখলে তো। তুমি চিন্তা করো না তো, লড়াই লড়ার অনেক কায়দা আছে, তুমি তার সবটা জানো না। আমি তো কিছুই জানি না। যখন হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে তখন তো সেবা আমাকেই করতে হবে। কেউ এসে কি কোনো খোঁজ নেবে? কেউ এসে কি কিছু করে দিয়ে যাবে? আমি কারো সেবা নেই না গিন্নি, বরং অন্যের সেবা করি। সে যাকে, এখন যা বলি সেটা ভালো করে শোনো। এই তোরাও শোন। আমি তো জানি রাখে গোপাল মারে কে, এমন একটা বুদ্ধি বার করবে যে ওই বেটা পালোয়ান পালাতে বাধ্য হবে। আগে কথাটা তো শোনো। গিন্নি, তোমার ভাঁড়ারে যত গুড় আছে তা পুঁটির বাবার হাতে দিয়ে দাও। কুস্তিতে গুড় কেন লাগবে ঠিক বুঝলাম না তো। আগে কথাটা শোনোই না, তারপর যা বলার বলবে। আগে দুঃখিত। হ্যাঁ, যা বলছিলাম। গিন্নি শোনো, তোমার হাতে যত গুড় আছে তা নিয়ে জামাই যাবে লড়াইয়ের মাঠে। যেখানে কুস্তির দাগ কাটা আছে সেখানকার মাটিতে গোল করে গুড় ছড়িয়ে রাখবে, মাটির সঙ্গে মিশিয়ে। কেউ যেন তা আগে থেকে বুঝতে না পারে। আর গুলটে, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? দাদু, কোন কাজটা আমরা পারিনি, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। বেশ, তবে একটা কাজ কর, পিঁপড়ে ভর্তি কিছু মাটি নিয়ে আসতে পারবি? বেশ অনেকটা। মাঠের গুড় পেলে যেন তাড়াতাড়ি তারা গুড়ের মধ্যে ঢুকে যায়। কিরে, পারবি তো? পিঁপড়া ভর্তি মাটি তো আমাদের বাগানেই আছে। মাটিটা ঝুড়ো, একটা ঠোঙায় করে নিয়ে যেতে হবে। তুই ওই মাটিতে বেশ কিছুটা গুড় ছড়িয়ে আয়। কাল সকালের আগেই ওই মাটি আমাকে ঠোঙায় করে দিয়ে দিস, কেমন? বুঝেছি। আমি কাল কেউ ঘুম থেকে ওঠার আগেই পিঁপড়া ভর্তি মাটি তোমাকে দিয়ে যাব। সাবাস ছেলে। কাজটা কিন্তু ভালো হলো না মহারাজ, এটা মন্ত্রী চালাকি বলেই মনে হচ্ছে। আমি তা জানি রানী। গোপালকে পঙ্গু করে দেওয়ার জন্যই ওই পালোয়ানকে এখানে ডেকে এনেছে। কিন্তু গোপাল যে কেন রাজি হতে গেল? ও তো না করলেই হয়ে যেত। মহারাজ, গোপাল নিশ্চয়ই কোনো উপায় বার করে রেখেছে। তোমার কথাই যেন সত্যি হয় রানী, আমাদের গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এসে গেছি, হাতে গুড় নিয়ে। ধারে কাছে কেউ নেই, এবারে গুড় ছড়িয়ে দিতে হবে। ওই তো কাজটা, ওর মাটিতেই পিঁপড়ের বাসা ভর্তি। এবার আরো গুড় ছিটিয়ে দিলাম, কত খাবি খা। কাল সকালে কিন্তু কাজের কাজটা করতে হবে। কিরে, বুঝলি রে লক্ষ্মী পিঁপড়ের দল? যাক, কুস্তির জায়গাটা একেবারে গুড়ে মাখামাখি করে দিয়েছি। কাল এমনিতেই এমন পিঁপড়ে আসবে যে পালোয়ানের পালানো ছাড়ার কোনো পথ থাকবে না। রানী, আমার খুব কষ্ট হচ্ছে গোপালের জন্য। আমি তো প্রার্থনা করেই যাচ্ছি যেন গোপালের জয় হয়। কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না। তুমি বুঝেছো? না, তা বুঝিনি। তবে গোপালের মুখে কোনো ভয়ের চিহ্নই দেখতে পাচ্ছি না। তার মানে ও একটা উপায় বার করেছে। আপনি এ বিষয়ে চিন্তা করবেন না মহারাজ। আমার একদিকে আছে আমাদের গোপাল, যাকে আপনারা ভাঁড় বলেই জানেন। খুব ভালো কথা বলে। সেটা কতটা কাজের আর কতটা অকাজের সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি, অন্তত মহারাজের সামনে। উনি সবই জানেন। শুনলে রানী, গোপালকে কি রকম অপমান করছে মন্ত্রী। আমার ইচ্ছা করছে না গিয়ে ওর কানটা মুলে দিই। তা আমাদের গোপাল ভাঁড়ের খুব নামডাক, তা আপনারা সবাই জানেন। তা শুনে এই পালোয়ান সুদূর দেশ থেকে এখানে এসেছে গোপালের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর হ্যাঁ, গোপাল এই পালোয়ানের সঙ্গে লড়ার ইচ্ছেতে রাজি হয়ে যায়। আজ তারই পরীক্ষা হবে। আসুন আমরা এখন এই কুস্তি দেখি। এই দেশ, এই রাজ্য আমার জন্মস্থান, তার সম্মান বজায় রাখতে আমি লড়াইতে রাজি হয়েছি। কিন্তু কুস্তি শুরুর আগে আমি দেশের মাটিতে একবার প্রণাম করতে চাই।
যদি এই সুযোগ আর আমার সামনে না আসে তাই। শুনলে রানী, শুনলে গোপাল কি বলল? সত্যি ওর মতো দেশপ্রেমিক আমি কখনো দেখিনি। সাবাস সাবাস গোপাল। মহারাজ, এক্ষুনি কুস্তি শুরু হবে, আপনি মন দিয়ে গোপালের লড়াই দেখুন। যতক্ষণ আমার ধরে প্রাণ আছে ততক্ষণ এই মাটির অসম্মান আমি হতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। কারোর সাধ্য নেই এই কাজ থেকে আমায় বিরত করতে পারে। দেশের ভূমি প্রণাম আমার হয়ে গেছে, এবার আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। এসো হে পালোয়ান, দেখি তোমার দেহে কত শক্তি আছে। তোমার সঙ্গে কুস্তি লড়তে হচ্ছে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। কত ইয়া বড়া বড়া চেহারার পালোয়ানকে আমি মাথায় তুলে মাটিতে ফেলে দিয়েছি, আর তুমি তো তাদের কাছে নস্যি। ধরবো আর মাটিতে আছাড় মারবো। আরে পালোয়ান, কাছে তো আগে এসো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। মরে গেলাম, মরে গেলাম, বাপরে বাপরে, এত পিঁপড়ে করতে গেল, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। গোপাল গোপাল গোপাল, না না, আমি আর পারছি না, আমি আর পারছি না, পালাই পালাই পালাই, আমি লড়বো না, আমি পালাবো, আমি পালাবো। আরে পালোয়ান পালাচ্ছে, এও কি সম্ভব রানী? সব সম্ভব, গোপালের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয় মহারাজ। আমার সঙ্গে লড়াই করতে গিয়ে ভয় পেয়ে পালোয়ান মাঠ ছেড়েই পালালো। মহারাজ, তাহলে এই লড়াইতে কে জিতলো? কে আবার? তুমি জিতেছো। আর শুধু তাই নয়, তুমি কৃষ্ণনগরের সম্মান রেখেছো। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়। আরে ও পালোয়ান, কি আশ্চর্য, তুমি মাঠ ছেড়ে পালালে কেন? এখন আমি মুখ দেখাবো কেমন করে? মাথা খারাপ, পিঁপড়ের সঙ্গে লড়বো কেমন করে? আরে আমি তো সেটাই বলছি, গোপাল তোমার সামনেই একটা পিঁপড়ের মতো, আর ওর ভয়ে তুমি মাঠ থেকে পালিয়ে এলে, এই তোমার সাহস? ছি ছি ছি। ওসব বড় বড় কথা আমাকে বলে লাভ নেই। পিঁপড়ের কামড় আমি খেতে পারবো না। তুমি একটা হতচ্ছাড়া, আমাকে পিঁপড়ের কামড় খাওয়ালে। তুমি আমার বুকে এসো গোপাল। এই অসম্ভব ব্যাপারটা কি করে ঘটালে তা আমি কিন্তু এখনো বুঝতে পারিনি। আমি পেরেছি, আর এই জন্যেই গোপালকে রক্ষা কারো পক্ষে সম্ভব নয়। তুমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছো? হ্যাঁ, আমি তো মাছগুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ, এখন যাচ্ছিলাম সাদা থান কাপড় কিনতে। হ্যাঁ, আচ্ছা, আমার পাটকাঠি দুটো কোথায় গেল বলো তো? এখানেই তো রেখেছিলাম। দেখো, ওই যে দুটো মুগুর কিনে এনেছি। হ্যাঁ, তুমি যে এত বড় কুস্তিগীর তা তো আগে জানতাম না। হ্যাঁ, এখন জেনেছি, তাই তো নিয়ে এলাম গো। এই মুকুর দুটো তোমায় আমি উপহার দিলাম। ওরে বাবা, এর কেমন জ্বর এলো রে, সব উড়িয়ে নিয়ে চলে গেল। মাথা বাঁচাবো, আরে না ঘরের জিনিসপত্র বাঁচাবো, আরে কোনটা ছেড়ে কোনটা বাঁচাই এই বুঝতে পারছি না। উফ, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ব্যাপার কি মহারাজ, আপনি এরকম মুখ ভার করে বসে আছেন কেন? তা মুখ ভার করে থাকবো না তো কি আনন্দে দুহাত তুলে নিচে বেড়াবো? আপনি কি তবে মহারাজ কয়েকদিন আগে হয়ে যাওয়া ওই ঝড় ঝঞ্ঝায় পূব গায়ের ক্ষয়ক্ষতি নিয়ে ভাবছেন? একদম ঠিক, ওই চিন্তাতেই আমার মনটা আনচান আনচান করছে।
তবে মহারাজ এরকম কোনো চিন্তা নেই যার সমাধান নেই, তাই সবাই মিলে হাত লাগালে সবকিছুই সামলে ফেলা যাবে। বলছো তার মানে পূব গাঁয়ের প্রজাদের মুখে আবার হাসি ফোটানো যাবে? আপনি বলছেন যখন তখন না হয় চেষ্টা করা যেতে পারে, তবে কার কার মুখে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? কাকে ছেড়ে কার কথা ভাববেন? আবার আবার তুমি ফোড়ন কাটছো। ভাবলে ভাবলে একজন দুজন নয়, সবার কথাই ভাবতে হবে। আগে আপনার মতো প্রজাদরদি রাজা থাকতে প্রজারা কেন কষ্টে থাকবে মহারাজ? আপনি তাড়াতাড়ি ওখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন। শুনলাম ফসলেরও বিশাল ক্ষতি হয়েছে ওই পূব গায়ে, সেটাও তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমার তো মনে হয় শস্যের যা ক্ষতি হয়েছে তাতে এবারের মতো ওখানকার প্রজাদের খাজনা মকুব করে দিলেই ভালো হয়। অতি উত্তম প্রস্তাব। তবে ওই ত্রাণ বিলির ব্যাপারে একজন কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা গোপাল যখন ভাবনা চিন্তা করছে তখন গোপালই না হয়। না না, এ কি বলছেন মহারাজ? গোপালের কাজ হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা। রোদে জলে ঘুরে ত্রাণ বিলি করা ওর কি মানায়? সেই কাজের জন্যে ছাই ফেলতে ভাঙাগুলো এই আমি যখন আছি তখন আমি না হয় সব কাজ সামলে দেব, আর সেই তালে ঘোলা জলে মাছটাও ধরে নেব। হ্যাঁ, তবে মন্ত্রী না হয় ওদিকটা দেখুক। একটু পরিশ্রম হলেও প্রজাদের কথা ভেবে আমি না হয় হাসি মুখে এটা মেনে নেব। কর্মই তো আমার ধর্ম। বাবা, মন্ত্রীমশাই যেমন নিজে আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে তো মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে তুমি চিন্তা করো না গোপাল, আমি যাই করি না কেন তোমার নাম নিয়েই করব। প্রজাদের মুখে মুখে তোমার নামই ঘুরবে। নাম তোমার হোক, আমার তো শুধু কাম নিয়ে কথা। না 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 না, অতিভক্তি চোরের লক্ষণ। লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। তবে এখনই কিছু না বলে বরং দেখি মন্ত্রীমশাই কি জিলিপি ভাজেন, পরে না হয় চেখে দেখবো সেটা মুচমুচে হলো না নেতা নে। তাই 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 খুব গায়ে যাই, লা 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 লা, লুটে পুটে খাই। ও ফুর্তি যে আর ধরছে না দেখছি। বলি ব্যাপারটা কি? ত্রাণ বিলি করতে হবে, মানে যাকে বলে কোষাগার থেকে মুঠো মুঠো নিয়ে দু চারটে করে প্রজাদের দিতে হবে। মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত যত কান্না তত তত হাসি, যা টাটকা তাই বাসি। তাই এই ত্রাণ বিলির ব্যাপারটা বাসি হওয়ার আগেই টাটকা টাটকা নিজেরটা বুঝে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফর্দটা লিখে ফেললি। কিন্তু তুমি আবার কিসের ফর্দ বানাবে? জামা, জুতো, আতর, শৌখিন, পাগড়ি। না 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 না, কোনোটাই বাদ দেবো না। না না, আরেকটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। কেন গো, সত্যি সত্যি বড় সড়ো দাও মারবে এবার? হ্যাঁ, সে আর বলতে, মহারাজ যা দিতে বলেছে আমি তা দেব না, আর মহারাজ যা নিতে বারণ করেছে আমি সেটা বেশি বেশি করে নেব। বলো কি বলো কি? তার মানে তো একেবারে দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আগ বাড়িয়ে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি গিন্নি। কিন্তু প্রতিবারে যেমন হয় এবারেও তেমন শেষমেশ গোপাল এসে আমাদের বাড়া ভাতে ছাই ফেলে দেবে না তো? তবে শোনো গিন্নি, এবারে আমি এমন একটা ফুন্দি এঁটেছি যে ছাই ফেলা তো দূরের কথা, উল্টে গোপাল মুখে চুনকালি মেখে সারা পাড়া ঘুরবে। ওরে ঘটা, দেখ দেখ মন্ত্রীমশাই কেমন মাথার ঘাম পায়ে ফেলে সারা গ্রাম চক্কর কাটছে। কেষ্ট পেতে গেলে ওরকম একটু আধটু কষ্ট করতে হয়, এটা আর দেখার কি আছে? তার মানে তুই বলছিস এই তালে মন্ত্রীমশাই ভালো মতোই ট্যাগ ভারী করবেন? হ্যাঁ, শুধু বলছি না, মনে মনে তাই চাইছি। এই যে মানিক জোর, তখন থেকে শুধু খাই খাই করছিস, কিন্তু কি করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না সেটা ভেবে বের করতে পারলি? আমাদের যদি অত বুদ্ধি থাকতো তবে কি আর আপনার পেছন পেছন ঘুরতাম?
অনেকক্ষণ ধরে তোদের বক বক শুনছি, এবার কাজ করে দেখা। তোরা গ্রামবাসীদের আমার আসার খবর দে গিয়ে, তারপরেই আমি যা ঘোষণা করার করব। এই যে কে কোথায় আছো? মন্ত্রীমশাই নিজে এসেছেন তোমাদের কথা শুনতে। চটপট চলে এসো, এসো এসো। এই তো মন্ত্রী মশাই এসেছেন। এবার তবে আমাদের কিছু সুরাহা হবে। চল চল, আমাদের ক্ষয়ক্ষতির কথা সব গুছিয়ে বলি। আমার তো মনে হয় আমরা বলার আগে মন্ত্রী মশাই নিজের থেকেই কিছু ঘোষণা করবেন। এই তো আস্তে আস্তে সবাই এসে পড়ছে। ও, তোমাদের দেখে, তোমাদের কথা ভেবে আমার মন কেঁদে কেঁদে উঠছে। ইচ্ছে করছে হাত উপর করে তোমাদের সাহায্য করি, কিন্তু সবই কি আর আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে? রে মন্ত্রী মশাই মনে হচ্ছে উল্টো সুদ ধরেছেন। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তবে শোনো, কে কোথায় কিভাবে কলকাঠি নাচছে। গোপাল দাদু, গোপাল দাদু, ও দাদু, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। মানে কানাঘুষো যা শুনছি তাতে তো মনে হচ্ছে বড় সড়ক কোনো একটা গন্ডগোল হচ্ছে। আরে অত হাঁপাচ্ছিস কেন? বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। ও আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি, তারপরে বল কি হয়েছে। ঠিক কি হয়েছে সেটা পুটি ভালো বলতে পারবে, ওর কাছেই শোনো। পুবগায় একটা কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েই শুনলাম আর কদিন পরে পুবগায়ের লোকজন এদিকেই আসবে দল বেঁধে। ওহ, মোক্ষম সময় গেছিলি তো তুই। আমিও তো এটাই চাইছিলাম রে, ওই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবরটা জোগাড় করি। এদিকে আসছে মানে একেবারে আমার কাছে। হ্যাঁ গো দাদু, পুটি তো তাই বলছে। এতক্ষণে বোধহয় সবাই কোমর বেঁধে ফেলেছে। ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল, তুমি নাকি মহারাজের মাথাটা ঘুরিয়েছো। তবে ওরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ওগো, এরা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো বলি, এ কি সর্বনাশ! পল্লী কারা সব আসছে, আর কিসের কি হেস্তনেস্ত করবে ওরা? ওগো, তুমি আবার মহারাজের মাথা কবে ঘোরালে? এখন আমাদের কি হবে গো? আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে উত্তর দেবো বলো তো? রান্নাবাটি ছেড়ে তুমি যদি কান্নাকাটি নিয়ে পড়ো তবে তো আমার কারবারে আরো কেরোসিন হয়ে যাবে। বলি তোমার কি মনে হচ্ছে আমি শখ করে কাঁদছি? বলি এদিক ওদিক থেকে এসে লোকরা মুখ ঝামটা দেবে আর আমি হাসি হাসি মুখ করে বসে থাকবো? এই দেখো, তুমি বসবে না লাফাবে সেটা পরে ভাবছি। এই শোন, তোরা আরেকটু খুলে বল দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু বুঝতে পারিনি, কিন্তু পুবগাঁয়ের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলাবলি করছিল এখনই তোমায় এসে সব বলবে। মন্ত্রীমশাই ত্রাণের অর্থ দিতে পারছেন না, আর এর পেছনে তুমি নাকি পালের গোদা। নেহা, তুমি আছো বলে নাকি ওরা প্রথমে সব মেনে নিয়েছিল, তবে এবার আর ধৈর্য রাখতে পারছে না। তবে এটা আমি শুনেছি, ওরা বলছিল এমন অসময় মহারাজ কোথায় পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টে তোমার কথা শুনে যা নয় তাই করলো। মন্ত্রী মশাইও নাকি বলেছে তোমাকেই জবাবদিহি করতে হবে। ওরা তাই আগে তোমায় ধরবে, তারপরে সবাই মিলে মহারাজের কাছে যাবে। এই হ্যাঁ রে, ওরা কি খুব রেগেছিল? মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়াও, কি বললি তোরা? অসময়ে পাশে দাঁড়ানো? মন্ত্রী মশাই বলেছে ত্রাণের অর্থ দিতে পারছে না, আর আমি নাকি পালের গোদা। তার মানে মন্ত্রী মশাই ঘোলা জলে মাছ ধরেছে আর আমার নাম করে পিঠ বাঁচানোর মতলব করেছে। ওই দেখ, নিজের মনেই কেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছে। দেখ দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, অর্থ দ্বিগুণ করে দেওয়া নামে নাকি অর্থ তোলা হয়েছে গ্রামে। ব্যাপারটা যদি সেই রকমই হয় তাহলে হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। এই নিজের মনে কি সব ছাইপাশ চিন্তা করে বিড় করছো বলো দেখি? এবার আর আমি বলবো না গিন্নি, এবার যা বলার মন্ত্রী মশাই নিজের মুখে বলবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দোষীকে দোষ স্বীকার করতেই হবে।
তবে তার আগে মহারাজের কাছে একটা খবর পাঠাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের তো টিকিরও দেখা নেই। কি থাকলে তবে তো দেখলেন মহারাজ। না মানে বলছিলাম যে ওর তো পুরোটাই টাক, তাই টিকি আর পাবেন কোথায়? অথচ আমাকে দেখুন, আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি সব কাজ ছেড়ে ছুড়ে আপনার কাছে ছুটে এলাম। সে যাই হোক, কিন্তু সেই মানিক গেল কোথায়? যেমন যা খবর পাঠিয়েছে তাতে তো এতক্ষণে তার এসে পড়ার কথা। বলেন কি মহারাজ, গোপাল আজকাল খবর পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে বলছে? বুঝুন তবে, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছেন। তবে আমি বলি কি, গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কাল তো আপনাকে বোকা বানিয়েই চালিয়ে দিল। আচ্ছা আসুক একবার, আমাকে বোকা বানানো বের করছি। বেটাকে আচ্ছা করে জব্দ করব। আমাকে তৈরি থাকতে বলে নিজেরই পাত্তা নেই। সে কি আপনাকে তৈরি থাকতে বলেছে? না না না, আমার তো মনে হচ্ছে আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে টেকো আপনার চোখে ধুলো দিয়ে ফুর্তি করছে। বলো কি, গোপাল যে এমন করবে সেটা তো আমি ভাবতেই পারি না। সবই কপাল মহারাজ। আমার তো রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে ঘুম ছুটে যাচ্ছে, আর গোপাল কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না মন্ত্রী, গোপাল যদি তেমন কিছু করে তবে তাকেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না না, বেয়াদপি আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা ভালো মতোই গরম করে দিয়েছি। এবার শুধু গোপাল সামনে এলেই কপাল চাপড়াতে শুরু করে দেবে। কিন্তু গোপালের মতলবটা কি? আচ্ছা মহারাজ, গোপালের দর্শন পাওয়ার জন্যে আপনি এত হাঁক পাক করছেন কেন? বলছি বলছি বলছি, একবার যখন এসে পড়েছি তখন সব বলছি। আমি এসে গেছি মহারাজ। এসেছো তো দেখতেই পাচ্ছি, তা সেটা আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলার কি আছে? দেখুন না মহারাজ, এমন বলছে যেন এসে একেবারে ধন্য করেছে, তার উপর আবার হিয়ালি করছে। বুঝেছি, আমি আসার আগেই নির্ঘাত মন্ত্রীমশাই আমার নামে মহারাজের কান ভারী করেছে, তাই মেপে মেপে পা ফেলতে হবে। তবে মন্ত্রীমশাইকে আজ একেবারে ফসকে বেরোতে দেওয়া চলবে না। বলি, তুমিই তো বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে যাবে, তা কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না না, ভুলিনি মহারাজ। তবে ভুলভাল যাতে না হয়ে যায় তাই একেবারে মাপচোপ করে এলাম। মানে কোথায় কোথায় যাব আর কি কি দেখব। ওহো, তাই বলো? না 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 না, তোমার কাজ মানে তো একেবারে পাকা কাজ। এমন মাপঝোপ করার জন্য একটু আধটু সময় তো লাগতেই পারে। যাব্বা, গোপাল আবার তলে তলে একই ফুল নিয়ে এসেছে। এলো করেছে হাটে হাঁড়ি ভাঙার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এপাশ যাব, মহারাজ ওপাশ যাবেন, আর আপনি মন্ত্রীমশাই একেবারে ধপাস করে পড়ে যাবেন। তাই সাবধানে থাকবেন কিন্তু। যাওয়াই হলো না, তার আগেই কে কোথায় পড়ে থাকবে তাই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। আরে চলো চলো দেখি, দুর্যোগের পরে প্রজারা সব কি কেমন আছে। অবশ্য তার আগে ছদ্মবেশ ধারণ করা ভুলে গেলে চলবে না, তাই না মহারাজ? দেখেছো দেখেছো, আরেকটু হলে তো আমি ব্যাপারটা বেমালুম ভুলেই যাচ্ছিলাম। ভাগ্যিস ঠিক সময় মনে করিয়ে দিলে তো গোপাল। না মানে আমি বলছিলাম কি, এই রোদে রোদে কোথায় আর ঘুরবেন মহারাজ? আমি তো প্রজাদের ব্যাপারটা নিজের ঘাড়েই নিয়েছি। না 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 না, যাবো না বললে তো হবে না। তোমাকে নিয়ে নগর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা তো গোপালই করেছে, তাই আমিও যাব আর তুমিও যাবে। যেতে তো হবেই। আমার বেলায় পাটালি আর গোপালকে দেখলে মহারাজ যেন একেবারে গলে ঝোলা গুড় হয়ে যায়। কি আর করা যাবে, সবই আমার কপাল।
কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখে তো তেমন সুবিধের ঠেকছে না। সবাই যেন কেমন মুখ ঝুলিয়ে আছে। তাই তো, কেমন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এই যে এটা তো পূব গাঁ, গোপাল তো বেছে বেছে এমন জায়গায় আনলো মহারাজকে যেখানে সবাইকে গোপালের নাম করে আমি টুপি পরিয়েছি। এদের দুর্গতির কথা জানলে যে মহারাজ আমাকে আত্মহরা করে দেবেন। না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। কি ব্যাপার মন্ত্রী, এদের কাছে কি আমার ভর্তুকির অর্থ এসে পৌঁছয়নি? কেন পৌঁছাবে না মহারাজ? ভালো করে দেখুন, ওরা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে না ফিক ফিক করে হাসছে। আমি তো চোখে কানে শুধু হাসি দেখছি আর হাসি শুনছি। তাই নাকি? এই রে, মন্ত্রী তো আবার আমার সব গুলিয়ে দিল। এই তুমিও কি তাই শুনছো নাকি গোপাল? দাঁড়াও বাছাধন, তোমায় আমি শোনাচ্ছি। এই যে ভাই শোনো, তুমি কি ত্রাণের অর্থ পেয়েছো? ত্রাণের অর্থ? সে আবার কি? ওটা খায় না গায়ে মাখে। ধুর, তোমরা যে কি বলো না। এ দেশে নতুন এসেছো বুঝি? মন্ত্রীমশাই আমাদের এসে বলে গেছেন গোপালের কথা শুনে মহারাজ ত্রাণের অর্থ দিতে বারণ করে দিয়েছেন। সে কি কথা, অদ্ভুত ব্যাপার তো। আমি আবার ত্রাণের অর্থ দিতে বারণ করলাম কবে? আর এর মধ্যে গোপালই বা এলো কোত্থেকে? কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা তো ক্রমশ প্রকাশ্য মহারাজ। ও ভাই, বলি এমন মনমরা কেন তুমি? মহারাজ যে ক্ষতিপূরণের অর্থ দিলেন তা যথেষ্ট নয় বুঝি? মহারাজ আবার কবে কি দিলেন? উল্টে আমরাই তো খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। মন্ত্রীমশাই তো বললেন গোপাল নাকি মহারাজকে বুঝিয়েছে বন্যাই হোক বা খরা, খাজনা আদায় বন্ধ করা যাবে না। এই মন্ত্রী তোমাদের দিতে বললো আর তোমরা দিয়ে দিলে? খালি বানিয়ে বানিয়ে কথা বলা। যাও, পালাও এখান থেকে। না না মন্ত্রী, আমি বেশ বুঝতে পারছি এইভাবে তুমি গোপালের ঘাড়ে তরোয়াল রেখে নিরীহ ঝঞ্ঝা বিধ্বস্ত প্রজাদের লুট করেছো। এখানেই শেষ নয় মহারাজ, চোখ কান খোলা রাখুন, আরো কত কি শুনবেন দেখুন। তোমার পাল্লায় পড়ে মহারাজ আর কত হাঁটাহাঁটি করবে? না না মহারাজ, এইসব সাজানো কথা শুনে কান গরম না করে রাজসভায় ফিরে প্রাণটা ঠান্ডা করবেন। চল। তুমি থামো মন্ত্রী, আমি আজ শেষ দেখে ছাড়বো। গোপাল, চলো দেখি আর কার কি বলার আছে। এই তো ভাই, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মনে সুখ নেই নাকি? না 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 না, সুখ আসবে বলে মুখ হাঁ করে বসে আছি। দুজন লোক এসে কষ্ট করে জমানো ওই 5টা করে মোহর নিয়ে চলে গেল আর বলে গেল গোপাল নাকি এমন বুদ্ধি খাটিয়েছে যে 1 সপ্তাহ পরেই দ্বিগুণ মোহর ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই লোক সেই যে গেল, গেল তো গেল, আর এলো না কি? তাই তো? একদম ঠিক। আর শুধু আমি নয়, আমার মতো ওই 20 জন এইরকম হাঁ করে বসে আছে। দুটো চোখের পাতাও এক করতে পারছি না। পাছের তারা এসে আবার যদি ফিরে যায়। যত সব গাঁদা খুরি গল্প। ঘটা ঘটা তো 10 জনের কাছ থেকে মোহর নিয়ে আমাকে দিল, আর এরা সেটা বাড়িয়ে 20 বানিয়ে দিল। বটে, তার মানে শুধু গোপালের নাম ভাড়ানোই নয়, সঙ্গে বটা ঘটাকেও লাগানো হয়েছে এই জালিয়াতির কাজে। এই রে, উত্তেজিত হয়ে মুখ ফসকে কি না কি বলে ফেলেছি। কি না কি নয় মন্ত্রী মশাই, আর কতক্ষণ চেপে চুপে রাখবেন? যেমন ঘি ছড়িয়েছেন তেমনই গন্ধ ছাড়াচ্ছে। এখন মহারাজ শুঁকে দেখুন কেমন কি বুঝছেন। আমার আর বুঝতে কিচ্ছু বাকি নেই। গোপালের নামে মেরে হাঁস মন্ত্রী খেয়েছে পুরো মাস। আজকের মধ্যে মন্ত্রী ত্রাণের সব অর্থ বিলি করবে। আজ না যা আমি মুকুব করে দিয়েছি তা ফেরত দেবে। আর আবার কি মহারাজ? আর এই যে অর্থ দ্বিগুণ করা জালিয়াতি, সেই অর্থ গুনে গুনে ফেরত দিতে হবে, আর সেটাও ওই একেবারে দ্বিগুণ করে। এই মরেছে, এই কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলের আর কি হয়েছে? এরপর গোপালের নামে এই সব জালিয়াতি করার জন্য তোমার আগামী 6 মাসের বেতন কেটে সেই অর্থ গোপালকে দেওয়া হবে।
এবারের মতো ছেড়ে দিন মহারাজ। আমাকে আমাকে এইভাবে ধনের প্রাণে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আজই ভেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, এই সব তোমার কুকীর্তি। এর মধ্যে গোপালের কোনো দোষ নেই। আগেই তো বলেছিলাম মন্ত্রী মশাই, এপাশ নয় ওপাশ নয়, একেবারে ধপাস হয়ে যাবেন। আপনার জালিয়াতি হাতে হাতে ধরা যখন পড়েই গেছে, তখন হাতে গরম শাস্তিটাও যে পেতেই হবে। ঘোলা জলে মাছ ধরবেন অথচ পাক লাগবে না, তাই কখনো হয়? হ্যাঁ, তো খবর আছে মনে হচ্ছে। আছে তো বটেই, নাহলে কি আমি নিজে খুঁজে খুঁজে তোমার সঙ্গে মোলাকাত করতে আসি? সেটা তো বুঝতেই পারছি, এখন খবরটা কি সেটা তো বলবে। খুব ধুমধাম হবে, লুটতে পারলে একেবারে মালামাল হয়ে যাবে। তাই নাকি? তবে কিন্তু আমি কৃষ্ণনগরে গিয়ে কোনো হুজ্জুতি করতে পারবো না। আগের বার ওই গোপালের পাল্লায় পড়ে আমার চরম বেইজ্জতি হয়েছিল। না না, এবারে আর কৃষ্ণনগরে যেতে হবে না, এখানে বসে বসেই একেবারে হাতে গরম দাম মারতে পারবে। বলো কি? বাহ বাহ বাবা, তবে তো আর কোনো কথাই নেই, একেবারে খাপে ভরে ধপাস ধান। কিন্তু ব্যাপারটা একটু খোলসা করে না বললে তো সব কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। সব ধোঁয়া কেটে যাবে, তবে তার আগে লাভের গুড় কেমন কি এই পাতে পড়বে সেটা তো ঠিক করতে হবে। ভাগ বাটোয়ারা নিয়ে কোনো চিন্তা নেই, দাও মারতে পারলে যা পাবো সব আধা আধি হয়ে যাবে। আমার কথার খেলাপ হবে না। এটাই তো চাই। লাফালাফি বন্ধ করে কাজের কথাটা বলো। এই তো বলছি, কানটা আগে আমার মুখের কাছে আনো। সকাল সকাল মহারাজের এই হাসি মুখ দেখলেই না মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। এমনিতেই তো মহারাজের মনে এখন খুশির লাড্ডু গড়াগড়ি খাচ্ছে, তাই আমাদের মনটাও খুশিতে একেবারে ভরে যাচ্ছে। আমি তো এখন থেকেই ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে কতটা মজা করব আর কি কি মজা করব। তা তো বটেই, এমন ভোগের যোগ কি বারবার আসে? আমার তো যেন আনন্দের আর সীমা নেই। তা ঠিক, তা ঠিক, আনন্দ আমারও হচ্ছে বটে। তবে আরো যেটা ভালো লাগছে সেটা হলো এই তোমরা সবাই কেমন চাঁদ পানা মুখ করে বসে আছো, কিন্তু কই তাকে তো দেখছি না। উফ, কি আনন্দ, কি আনন্দ! মহারাজের বিয়ে, মহারাজের বিয়ে! আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। কিন্তু ব্যাপার কি গো, এত নাচানাচি করছো কেন? এখন নাচবো না তোর কখন নাচবো মহারাজ? এমন ধুমধাম করে মহারাজের বিয়ে কি আর বারবার দেখতে পাবো? আরে আরে, বিয়ে আবার হবে কেন? এবার তো আমার আর মহারানীর 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে ধুমধাম করে। যাহা বিবাহ তাহাই কি বিবাহ বার্ষিকী? ও গোপাল, বলিহারি তোমার বুদ্ধি। ইয়ার নতুন কি কথা? গোপাল তো বরাবরই বুদ্ধির চাল কুমড়ো, ওর কাছে মুড়ি যা মুড়ি ঘন্ট তাই। এটা আপনি একেবারে ঠিক বলেছেন মন্ত্রী মশাই। খাওয়ার ব্যাপারে আমি কোনো বাছ বিচার করি না। আমি খেতে পেলে খাই, শুতে পেলে শুই। বেশ বেশ, খাবে খাবে, যত খুশি তত খাবে। আরে খাওয়ারই তো উৎসব, তবে শুয়ে পড়লে কিন্তু হবে না, কেননা শুলেই যে খাওয়াটা একেবারে ফসকে যাবে। তবে শুধু কি খানা পিনা, নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে। আমি তো সেই জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মহারাজ। তাই 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 মহারাজের শ্বশুর বাড়ি যাই, সেখানেতে ভারী মজা, যত খুশি খাই। কোনো চিন্তা নেই গোপাল, আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি। যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও। দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য। মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয়। বেশ বেশ, তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া, এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব। বড়ি হোক আর বড়া, যা আছে সব জড়ো করে ফেলো। হাতে তো আর সময়ও বেশি নেই। কাল বাদে পরশু মহারানী তার বাপের বাড়ি থেকে বধূর সাজে কৃষ্ণনগরে আসবে, সেই ঠিক যেমন এসেছিল 25 বছর আগে।
আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন বরের সাজে, বেশ হাসি হাসি মুখ করে। থাক, আমাকে আর সাজাতে হবে না। আরে নাও নাও, সবাই তৈরি হয়ে নাও। আরে মহারানীকে আনতে যেতে হবে যে। এই ব্যাপারটা গোপালের ওপরেই ছেড়ে দিন মহারাজ। ওই না হয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে, আমি না হয় এদিকের সব আয়োজন সামলাবো। আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এদিকের আয়োজন তদারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবেই। বেশ, তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলে এসো। যেমন বলবেন মহারাজ, কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। না না, মন্ত্রী মশাই নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন? এবার তো তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে। আমার কি এমন মহারানীর মতো কপাল হবে যে পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরবো? হ্যাঁ? আমাকে এইখানে থেকে সারা জীবন পড়ে পড়ে কপাল ঠুকে মরতে হবে। হ্যাঁ, সে যা করতে হবে করো, তবে আমার জামা কাপড় জুতো সব একটু গুছিয়ে রেখো। বয়ে গেছে আমার গুছোতে। যাবে নিজে ফুর্তি করে মহারানীকে পালকিতে চাপিয়ে কৃষ্ণনগরে আনতে, আর তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হবে। আরে বাবা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মহারানীর বাড়িতে তোমার বরের মান সম্মান থাকবে গিন্নি? বলি থাকলো না চুরি হয়ে গেল, তাতে আমার ভারী বয়েই গেল। নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে, আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না। হ্যাঁ না না দাদু, এটা কিন্তু একেবারে ঠিক কথা। তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, আমি তোমার পাশে আছি। তোমার খাটনি আমি মুখ বুজে মেনে নেব না। চলছে না, চলবে না, দিদাকে বেগার খাটানো চলছে না, চলবে না। এই ব্যাপার কি বলতো? হ্যাঁ, আজ তোরা এরকম উল্টো সুরে কথা বলছিস যে? এই ব্যাপারটা কি? তোদের পেট গরম হলো নাকি মাথা গরম? হ্যাঁ, সব সময় দাদু দাদু করলে হবে? দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি? হ্যাঁ, যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্যে ওরা উল্টো প্যাঁচ কষছে। এই কি হলো? সবাই যে একেবারে মুখে কুলু পাটনি। কি আর বলবো, রাজবাড়িতে অত হইচই হচ্ছে, দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে? নিজেই তো আনন্দ করছে, আমাদের বুঝি একটু হাসি মজা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না? তাই আমরাও ঠিক করেছি, দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকবো, তোমার কথাই ভাববো দিদা। যা ভেবেছি ঠিক তাই। যেমন দাদু, তার নাতি নাতনিও তো তেমনি হবে। উল্টো প্যাচ মেরে ঠিক আদায় করে নেবে। কি হলো? হ্যাঁ, যেই দেখছো ওরা দিদা দিদা করছে, অমনি তুমি মনে মনে বীর বীর করতে শুরু করে দিলে। হ্যাঁ, আর সহ্য হচ্ছে না বুঝি? না তেমন কিছু না, তবে ভাবছিলাম ওই মহারানীকে নিয়ে আসতে কচি কাঁচাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তবে ওরা না চাইলে আর কি করব, ওদের ছাড়াই যাব। পারে আমরা কি যাব না বলেছি একবারও? তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে। আমি তো যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাব। এই তো এবারে পথে এসো। তোমরা যে কি চাইছো সেটা কি আমি বুঝিনি ভেবেছো? তবে জলা জঙ্গল খানাখন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে, সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস? কি বললি? জলা জঙ্গল? আরে আরে, এটা তো আমার মাথায় ছিল না। ঠিক বলেছিস তো, মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে। ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের ডেরা গো দাদু। ওরে বাবা, আমার তো এখন থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস। দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদ আপদের কি ভয়? দাদু একাই সব সামলে দেবে। না না, এবার যেন আমি একটু বুঝতে পারছি, মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন গিয়ে দিল। তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই, তোরা বরং আমার কাছেই থেকে যা। হ্যাঁ, ও, আর আমার জন্য বুঝে তোমার চিন্তা হয় না গিন্নি? না না, একদম চিন্তা করো না তো দিদা, দাদুকে আমরা একা ছাড়বই না, আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো। বেশ, তাহলে চল দেখা যাক কোথায় কখন কি হয়।
পাক্কা খবর আছে। রাজবাড়ি থেকে রাজার লোকজন দল বেঁধে আসছে মহারানীকে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের কি করতে হবে সর্দার? আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে? হ্যাঁ, তোর বোকা, শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে? আমাদের তো এই তালে মোটা মাল করে গিড়িয়ে ফেলতে হবে। তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চোটপাট করে লুটপাট চালাবো, কি বলো সর্দার? আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হবো। এই রে, এইটা তো মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, মহারানীকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লস্কর তো লাগবেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব সর্দার? ছোপ বুঝে কোপ মারবো? না না, যা করার সেটা একেবারে মাথা খাটিয়েই করতে হবে। তার মানে সর্দার মাথা খাটিয়েই ফেলেছে, এবারে শুধু কথা মতো কাজ করলেই কেল্লা ফতে। মাথা তো খাটিয়েছি বটেই, তবে এবার শুধু তকতে তকতে থাকা। ওরা সবাই আসছে সর্দার, লেটেল বাহিনীর সঙ্গে সাধারণ কিছু প্রজাও আছে দলে। হ্যাঁ, তা তো থাকবেই, তেমনই তো কথা ছিল। তাহলে আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই তৈরি হয়ে নে। ওই লোকজনের ভিড়ে মিশে গিয়ে সবাই মহারানীর প্রাসাদে যাবি। আর তারপরে তোদের কোনো চিন্তা নেই, আমি নিজে থাকবো তোদের সঙ্গে, ঠিক আছে? এই জঙ্গলটা পেরিয়ে যেতে পারলেই মহারানীর প্রাসাদে পৌঁছে যাব। পৌঁছে যাবো তো সেই কখন থেকে করছো, তারপর আবার হাঁটছো তো হাঁটছো। বাবারে বাবা, আমি যে আর পারি না। না, এর থেকে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কৃষ্ণনগর থেকে সবকিছু তদারকি করলেই কাজ দিত। আরে সে কি, এসব আবার কি কথা? এখন এটুকু পথ আসতেই যদি গলদঘর্ম অবস্থা হয়, তবে খ্যাটন করে ফেরার সময় কি হবে? তখন যা হবে হবে। এখন তো হাঁটতে হাঁটতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে। ওরে বাবারে, আরে কে কোথায় আছো গো? আমি একটু ঠান্ডা জল খাবো। ওরে বাবা, ওরে বাবা। যার যা খাওয়া সেটা একেবারে মহারানীর প্রাসাদে গিয়েই খাবে। ততক্ষণে খিদেটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীর হোক আর দুধ, খাতির ভালোই হবে। তবে গোপাল যেভাবে নিজেই দায়িত্ব নিয়ে আমাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমার হাতের বালা লাঠিটাও তোমার হাতে দিয়ে দিই। দেখুন লেঠেল প্রধান, মহারাজ তো আপনাদের বাহিনীর সবার জন্যই এইরকম লাঠির আর বালার ব্যবস্থা করেছেন। বাকিদের জন্য যদি তেমন কিছু ভাবতেন, তবে সাজটাও জমতো আর আর হাতটাও বেশ ভরা ভরা লাগতো। কি করলে কি হতো সেসব কথা এখন থাক না ভাই। চলো চলো, আমরা মহারানীর প্রাসাদে যাই, চলো। বাবা, খাবার দাবার যা আসছে সেসব তো সাবার করার আগে আবার চলে আসছে। খাবো কি, দেখেই তো পেট আইঢাই করছে। না না, আমি কষ্ট করে হলেও ঠিক খেয়ে নেবো। খাবার জিনিসে না বললে ঠাকুর রাগ করেন। হ্যাঁ, তবে আর কি, টক ঝাল মিষ্টি গুনে গুনে দু চারটি নয়, একেবারে বেশটি করে খান। সবাইকে তো খেতে বলছো, কিন্তু তুমি খাবে না দাদু? আমরা কিন্তু পেট ভরে খেয়েছি, আমার পেটে আর একটুও জায়গা নেই। আমার তো পেট এমনিতেই ফুলে জয় ঢাক হয়ে গেছে। এবার ভাবছি একটু ভেবে ভেবে খাবো, বুঝলি? তবে দাদু, তুমি কিন্তু একটু দেখে শুনে খেও। চাপ করে খেলে ঝপ করে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু। না, বয়সে কাঁচা হলেও বুদ্ধিতে বেশ পাকা হয়ে গেছিস দেখছি। বুদ্ধি আমারও কিছু কম নেই। আমিও জানি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পেটের চাপ বাপ বাপ বলে পালায়। হ্যাঁ, এটা বেশ ভালো বলেছিস তো। চল হেঁটে হেঁটে এক চক্কর কেটে আসি, আশপাশটা দেখাও হবে আর হাঁসফাঁস ভাবটাও কেটে যাবে। কি সবাই কি ঝুপ করে ঘুমিয়ে পড়লো নাকি?
সব কেমন চুপচাপ হয়ে গেছে দেখো। তাই তো দেখছি, ওদিকে আমাদের লোকজনেরাই বা কি করছে কে জানে। কাল সকাল সকালই তো বেরিয়ে পড়তে হবে আমাদের। ওই তো ওদিকের ঘরটায় আছে বলে মনে হচ্ছে সবাই। চলো তো গিয়ে দেখি কি চলছে ওদিকে। কি আবার হবে দেখবি, হাঁক পাক করে খেয়ে লেঠেল আর লোক লস্কররা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আরে, ঘুম কোথায়? এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে। আমার যে একটা খটকা লাগছে। সে কি গো গোপাল দাদু, খটকাটা আবার কি? সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে। ওই দেখো দাদু, একজন আবার খাবার কোথাও সাবার করার মতলব করছে। সেটাই তো দেখছি। না না, আর দেরি করলে হবে না, তোরা ওর উপর নজর রাখ। আমি ততক্ষণ আমার মতো করে ঘুঁটি সাজাই। কি গো গোপাল দাদু, সব ছেড়ে তুমি এবারেই পান নিয়ে বসে কেন? না না, মানে হাতের কাছে পান পাতাও ছিল আর মশলাও ছিল। কিন্তু তোরা কি খবর নিয়ে এলি সেটা ঝটপট বলে ফেল দেখি। বাইরের দিকে একটা ছোপে বেশ কয়েকজনকে না হাত মুখ বেঁধে ফেলে রাখা আছে। আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সে ওদের পাহারা দিচ্ছে। কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু? মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘোট পাচ্ছে। আমরা তো আবার আড়ি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে। তার মানে যেটা ভাবছিলাম সেটাই তাই। আর তাই যে আয়োজন করছি সেটাও ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। তবে তুমি কি সবাইকে পান খাওয়াবে নাকি দাদু? না 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 না, এই পান তো তারাই খাবে যারা ভরপেট খেয়ে এখন আনচান আনচান করছে। এখন শুধু একজন ভৃত্য ডেকে এই সব পান ওই লেঠেলদের ঘরে পৌঁছে দিতে হবে। আজ এই পর্যন্তই, বাকি কাজ কাল সকালে হবে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মহারানীর পালকি তৈরি, মহারানী তৈরি সেজে গুজে, আর আমাদের লিটল বাহিনী কিনা নাক ডেকে ঘুম দিচ্ছে। না 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 না, আমাদের বাহিনী তো তৈরি আছে মাত্রমশাই। যারা ঘুমোচ্ছে তারা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণনগরে চলে যাবে। দেখো গোপাল, এরকম সময় তোমার হেঁয়ালি শুনতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আর হেয়ালি শুনে কাজ নেই। ওদিকে মহারানী পালকিতে উঠে পড়েছেন গিয়ে, আর তার সঙ্গে তোমার কথা মতো একটা গরুর গাড়ি বোঝাই করে যারা ঘুম দিচ্ছিল তাদের গুছিয়ে তুলে ফেলা হয়েছে। ব্যাস ব্যাস, তবে আর কি, ব্যবস্থা যখন হয়ে গেছে তখন দেরি না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করাই তো ভালো।